আসসালামু আলাইকুম। আজকে মার্কেটের প্রথমেই আপনাদের সাথে বেশ কয়েকটি নিউজ নিয়ে আমরা আলোচনা করব। সেই নিউজে দুইটি স্টকের অবনমন হয়েছে ক্যাটাগরি। তার মধ্যে হচ্ছে টেকনোট্রাক এবং প্রাণের একমি, যেটাকে কি বলে, প্রাণ অর্থাৎ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড, যেটি ফুড অ্যান্ড লাইট সেক্টরের এই ক্যাটাগরির এই স্টকটি 32% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল বিনিয়োগকারীদের জন্য। সেই জায়গাতে তারা ডিভিডেন্ড দিতে না পারায় তাদেরকে আগামী 5 তারিখ অর্থাৎ কালকে মার্কেট বন্ধ থাকবে, আপনারা হয়তো সকলেই জানেন। তো 5 তারিখ থেকে একমি অর্থাৎ এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি প্রাণ জেড ক্যাটাগরিতে লেনদেন হবে এবং একই সঙ্গে টেকনোট্রাক তারাও 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ডিভিডেন্ড দিতে না পারার কারণে জেড ক্যাটাগরিতে আগামী বৃহস্পতিবার লেনদেন হবে এই স্টক দুটি। আজকে মার্কেটের সার্বিক চিত্র আপনাদেরকে যদি বলি, সেই জায়গাতে আজকে ব্যাংক, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, যাই বলি না কেন, কারেকশনে ছিল এবং মার্কেটের ইন্ডেক্সের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা আরও যদি প্রত্যাশা করতাম যে 5283 এই জায়গাতে ইন্ডেক্স একটা সময় হাই ক্রিয়েট করে, বাট পরবর্তীতে ডাউনে এসে ক্লোজ করেছে। এই জায়গাতে আজকে ব্যাংকিং সেক্টরের বিশেষ করে পূবালী ব্যাংক ইন্ডেক্স নেগেটিভ করেছে প্রায় 4%-এর মতো, অর্থাৎ নেগেটিভ ডাউন ট্রেন্ডে ক্লোজ করতে সহায়তা করেছে 4%-এর মতো। এছাড়া ব্র্যাক ব্যাংক 3%, প্রাইম ব্যাংক 2% এবং জিপি নেগেটিভ করতে বড় ভূমিকা রেখেছে। এর পাশাপাশি ব্যাংকিং সেক্টরের সবগুলো স্টকই, যেগুলো এতদিন প্রাইস অ্যাকশন করেছে, প্রফিট টেকিংয়ে ছিল, সেই স্টকগুলো কারেকশনে গিয়েছে। পাশাপাশি ইবনে সিনা, বিএসআরএম স্টিল, তো সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, বেকন ফার্মা, আরও বেশ কয়েকটি ছিল। তো সেই স্টকগুলো আজকে কারেকশনে ছিল। পাশাপাশি কারেকশন যাওয়াটাও জরুরি ছিল, কারণ বেশ কয়েকটি দিন ধরেই আমরা ব্যাংক এবং ইন্স্যুরেন্স মুভমেন্ট দেখছিলাম। ইন্স্যুরেন্সটা কারেকশনে ছিল, সর্বোপরি কারেকশনটা আজকে ভালোভাবেই দিয়েছে। সেই জায়গাতে আমরা প্রথমে যদি টার্নওভারের কথা বলি, সেখানে টার্নওভার 744 কোটি টাকা বা 46 কোটি টাকার লেনদেন হয়েছিল এবং সেখান থেকে আজকে 712 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ 34 কোটি টাকার মতো লেনদেন আমরা গত দিনের তুলনায়, অর্থাৎ 746 কোটি টাকার লেনদেন হয়েছিল, 34 কোটি টাকার লেনদেন আজকে কিন্তু কম হয়েছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 191টি, ডাউন ট্রেন্ড ছিল 151টি, 52টি ছিল আনচেঞ্জড অবস্থায়। আমরা টপ 10-এর যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে সবসময় কথা বলি, সেই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এমারাল্ড অয়েল, আমরা জেড ক্যাটাগরির কয়েকটি স্টক নিয়ে কথা বলেছিলাম। সেই জায়গাতে আমাদের এমারাল্ড অয়েল, কেপিপিএল এবং বিডি থাই ফুড, এই তিনটে স্টক আমরা টপ 10-এ দেখতে পাচ্ছি। তবে বিডি থাই ফুডের যে সকল বিনিয়োগকারী ভাইয়েরা রয়েছেন বা বোনেরা রয়েছেন, তাদেরকে আমরা বারবারই কিন্তু বিডি থাই ফুডের সেই 14 টাকা 60 পয়সার উপরে ক্লোজ যদি দিতে পারে, তাহলে এটি 16 টাকার আশেপাশে যাবে, এই ধরনের কথা আমরা একাধিকবার বলে এসেছিলাম। অনেকেই যেটি করেন যে প্রাইস ডাউনে চলে গেলে স্টকের খুব হতাশ হয়ে যান। এই যে এমারাল্ড অয়েলের কথা বলছি, এমারাল্ড অয়েল 13 টাকা 40 পয়সা, এই জায়গাটাতে সে আগেও বাধাপ্রাপ্ত হয়েছে। আবার এই যে দেখেন, কিন্তু এখন আজকে যে জায়গাটাতে সে ক্লোজ করেছে বা পজিশন নিয়েছে, সেটা কিন্তু খুব চমৎকার, খুব ভালো একটা জায়গায় আজকে হল্ট হয়েছে
এবং আমরা পেনিনসুলা নিয়ে আপনাদের সাথে এর আগে কথা বলেছিলাম, সেটিও দেখেছেন। বেশ কিছু স্টক যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু আবার ফিরে এসেছে। আমরা কি বলবো, যদি একটা একটা করে বলি, যে রিসেন্ট টাইমে আমরা যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি, সেই স্টকগুলো ভালো করেছে। বিশেষ করে জিবিবি পাওয়ার, এটি জেড ক্যাটাগরির। আমরা আপনাদেরকে এন্ট্রি নিতে বলিনি, বাট তার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কথাটা কিন্তু আপনাদেরকে আমরা বলেছিলাম। তো সেটি আপনারা আজকে দেখেছেন যে সে চেষ্টা করেছে। বিবিএস কাবলস স্টকগুলোতেই অনেক একটা সময় ভালো প্রাইস অ্যাকশনে ছিল, সেই স্টকগুলো এখন অনেক ডাউনে চলে এসেছে। রেনেটা একটা সময় আমরা আপনাদেরকে বলেছিলাম যে সাপোর্ট থেকে ঘুরে গেলে ভালো করবে, এবং রিসেন্ট টাইমে আমরা রেনেটা নিয়ে আপনাদের সাথে অনেক বেশি কথা বলেছি। ফাইন ফুডস নিয়ে কথা বলেছি, মানে একেবারে খোলামেলা আলোচনা করেছি। হেসে হেসে ফাইন ফুডসের ব্যাপারগুলো আপনাদেরকে জানিয়েছি, কথা বলেছি যারা আমাদের সাথে ছিলেন। যদিও অনেক বেশি প্রাইজের স্টক, সেগুলো আপনাদেরকে বলেছিলাম। কে অ্যান্ড কিউ এর কথা বলেছিলাম। প্রগতি লাইফের কথা যদি বলি, সেটাও আপনারা দেখেছেন যে আসলে সে কিভাবে যাচ্ছে অপ্রতিরোধ্যভাবে। তো সবকিছু মিলিয়ে ইন্ডেক্সের টপ সেক্টর বাই জ্ঞানার লিস্ট যদি আমরা দেখি, সেখানে দেখতেই পাচ্ছেন। আমরা এই দিকটাতে আর না দেখি, এইখানগুলোর স্টকগুলোই মূলত ডাউনে ছিল। বেশ কিছু স্টক, সেই স্টকগুলো আজকে উঠেছে। ইন্স্যুরেন্স সেক্টরটা দেখতে পাচ্ছেন, মাত্র 5টি স্টক আপ ট্রেন্ডে ছিল, বাট ইন্স্যুরেন্স স্টকের কারেকশন অনেকটা শেষ পর্যায়ে, মুভমেন্টে চলে আসবে খুব দ্রুতই। ব্যাংক অনেক বেশি ভরাডুবি দিয়েছে, মাত্র 4টি স্টক আপ ট্রেন্ডে ছিল। এছাড়া লাইফ সেক্টরের কথাও যদি বলি, সেখানেও আমরা ভরাডুবি দেখতে পাচ্ছি। তো পেপার অ্যান্ড প্রিন্টিং এই সেক্টরের দেখেন, আমরা গত কয়েকদিন 2-3 দিন আগে বলেছিলাম যে এই সেক্টরটা বের হয়ে আসবে কারেকশন থেকে বের হয়ে আসছে, স্টকগুলো মুভ করছে এবং ভালো করবে স্টক, এই সেক্টরগুলো খুব তাড়াতাড়ি। আমরা আপনাদের সেক্টর ফোকাসের দিকে বলছিলাম যে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটা আমরা একটু দেখবো, সেই জায়গাটাও দেখতে পাচ্ছেন, অনেকবার আলোচনার মধ্যে বলেছি। যাই হোক, আমরা একটু চার্ট দেখি। চার্ট তো ভালোভাবেই মুভমেন্ট করছে, এবং আমরা সেই 5263, 67 এই জায়গাগুলোতে আসলে আজকে দেখেছি চার্টের যা মুভমেন্ট। সেখানে 5283 এই জায়গাটাতে হাই করেছিল। তবে আগামী দিনগুলো আমাদের জন্য একটু ইন্ডেক্সটা বেশি মানে মুভমেন্ট বা বেশি দ্রুত আপ ট্রেন্ড, সেটা যেমন ভালো না, আবার ডাউন ট্রেন্ড সেটাও বেশি দ্রুততার সাথে করা, সেটাও খারাপ। আমরা এর আগে মার্কেটের হিউজ ডাউন ট্রেন্ড দেখেছিলাম। আপনি যদি এই জায়গাগুলোতে দেখেন, এখান থেকে একেবারে এই লেভেলে চলে গিয়েছিল, এবং পরবর্তীতে এই জায়গা থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেও কিন্তু যেতে পারেনি, আবারও ডাউনে এসে এবারকার চার্টটা খুব বেশি প্রতিশ্রুতিশীল যে মুভমেন্ট কনফার্ম করেছে। আমরা 5400 এই জায়গাটা আপনাদেরকে বলেছি। তো তার আগে গতকালকেও বলেছিলাম যে আমরা দু একটি রেড ক্যান্ডেল দেখব, বাট সেই জায়গাটাতে হতাশ হওয়ার কিছুই নেই। মার্কেটের অবশ্যই সেই জায়গাগুলোতে আমরা ভালো কিছু স্টকের মুভমেন্ট দেখব, এবং আমরা স্টকের দিকে বেশি ফোকাস করব। আমরা চার্টের দিকে যেন বেশি ফোকাস না করে, আমরা স্টক সিলেকশনটা যেন সঠিক হয়, এবং সেই স্টক যেন মার্কেটে একটু ভলিউম বা একটু মুভমেন্টে থাকার চেষ্টা করলে যেন ভালো প্রাইস অ্যাকশন করে। তো সেই স্টকগুলো আপনারা ই করবেন। এখানে এই মুহূর্তে ক্যান্ডেলের উপরে শ্যাডোটা রয়েছে, এখানে বেশি এই ধরনের ক্যান্ডেলে কারেকশন আসাটা স্বাভাবিক। আর আরএসআই, হিস্টোগ্রামে বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সব কিছুতে বাই সিগন্যাল রয়েছে, বাট মুভিং অ্যাভারেজ এবং আপনার ইন্ডেক্সের যে ভ্যালু, সেখানে বেশ দূরে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ এখান থেকে কিন্তু 1 দিন 2 দিন বা
3-4 দিনের মধ্যে কিন্তু বড়সড় মুভমেন্ট ডাউন ট্রেন্ড না হলে ইন্ডেক্সের সেল প্রেশার আসবে না, অর্থাৎ সেল সিগন্যাল আসবে না। তো এই জায়গাটাতে আমি বলবো যে মার্কেটের যে আগের পূর্বের কথা, যে ছোট বড় মুভমেন্টের সাথে দু একটি গ্রিন ক্যান্ডেল থাকবে, সরি রেড ক্যান্ডেল থাকবে, দেন তারপরে আবার মার্কেট বড় মুভমেন্টে চলে যাবে। তো আগামী সপ্তাহ আমরা বলেছিলাম যে আপনাদের সাথে মার্কেটে আমরা বেশ বন্ধ সময় মার্কেটে আমরা থাকবো এবার, বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ, এই 2টা মাস আমরা মার্কেটের অনেক বেশি বন্ধের সম্মুখীন হব। বিশেষ করে দেখেন আগামীকালকে বন্ধ রয়েছে, দেন তারপরে একদিন আবার মার্কেট ওপেন থাকবে, পরে আবার 2 দিন বন্ধ থাকবে, তারপরে নির্বাচনকে কেন্দ্র করে মার্কেট বন্ধ থাকবে। পরবর্তীতে ঈদের মাসে অর্থাৎ মার্চে বেশ কিছু বন্ধের সরকারি ছুটি সহ বেশ বড় একটা গ্যাপ মার্কেটে থাকবে, বলতে গেলে পুরোটা অর্ধেক সময় মার্চের মার্কেট বন্ধ থাকবে। তো এই সময়গুলো এবং পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আপনাদের অবশ্যই স্টক সিলেকশনে সচেতন হতে হবে। আপনারা যাকে ভালো লাগে বা যার আলোচনা ভালো লাগে সেই মানুষের সঙ্গে আপনারা মেন্টর হিসেবে যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো হবে এবং আপনাদের প্রফিটের সুযোগটা বেড়ে যাবে। সেই জন্য আমরা আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের আলোচনা শুনবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আমরা আজকে খুব বেশি স্টক নিয়ে কথা বলবো না, 2-3টি স্টক নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব এবং আপনারা যারা আমাদের সাথে এখনো সংযুক্ত হননি বা আমাদের অনারিয়ামের ব্যাপারে আপনাদের এখনো জিজ্ঞাসা রয়ে গিয়েছে, তো আমি বলবো যে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর পাশাপাশি যে জিনিসটা আপনাদের সাথে সবসময় বেশি ফোকাস করি সেটা হচ্ছে যে 3টি স্টকের মাধ্যমে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট দেওয়া হয় এবং সেখান থেকে মার্কেট পরিস্থিতি বিবেচনায় প্রফিট টেকিং এর সুযোগ থাকে। সেটা আমরা ইন্ডেক্সের দিকে ফোকাস না করে স্টকের দিকে ফোকাস করে আপনাদেরকে দিয়ে থাকি অ্যানালাইসিসের মাধ্যমে। একই সঙ্গে আপনি যে যদি আপনারা যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন ব্যক্তিগতভাবে, সেটিও আমরা আপনাদেরকে অ্যানালাইসিসের মাধ্যমে জানিয়ে দিই। এর বাইরে যেটি করি, আপনার একই পারিশ্রমিক যেটি আপনি ওয়াচ লিস্টের মাধ্যমে আমাদের কাছ থেকে পেয়ে থাকেন, সেটার মাধ্যমে আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ স্টপ লস, বাই সেল সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, মার্কেটের বিভিন্ন নিউজ, সেগুলো আমরা ব্যক্তিগতভাবে আপনাদের হোয়াটসঅ্যাপে সরবরাহ করে থাকি। তো এতে যদি আমাদের সাথে কেউ নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে আমাদের একটি নাম্বার পিন করে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি আপনাদের অবশ্যই এই বিষয়টা পজিটিভভাবে ধরা দেবে এবং আপনাদের প্রফিটের সুযোগ থাকবে। আমরা আজকে খুব বেশি স্টক নিয়ে কথা বলবো না, যেহেতু কালকে মার্কেট বন্ধ এবং আমি একটু ব্যস্ততার কারণে আপনাদের বেশি স্টক নিয়ে আলোচনা দিচ্ছি না। তারপরেও যেহেতু আপনারা আমার আলোচনা শুনে থাকেন নিয়মিতভাবে, সেই জন্য আপনাদের রিভিশন স্টক একটু আলোচনা করব। সেই জায়গাতে সিমটেক্সের কথাটা একটু না বললে নাই। সিমটেক্সে আজকে যারা জ্ঞানী বা মার্কেট সম্পর্কে একটু ভালো মানে মার্কেট সম্পর্কিত জ্ঞানী মানুষ আর কি, আমি সেটা বোঝাচ্ছি, যে যারা মার্কেটটাকে একটু ভালো ডিপলি বুঝতে পারেন তারা আজকে সেল করেছেন সিমটেক্স এবং তারা এখানে একটা পজিশন নিয়েছেন। শেষের দিকে এসে খুব বড়সড় বাই হয়, যার কারণে বাই ভলিউমটা বেশি হয়েছে, বাট সর্বোপরি ভলিউমটা কমে এসেছে। তো এই জায়গাতে খুব ভালো একটা ছিল, 24 টাকার উপরে স্টক ক্লোজ করতে পারতো এবং সেই ক্লোজটা যদি আজকে হয়ে যেত তাহলে খুব ভালো একটি বিনিয়োগকারীদের একটা ভালো প্রফিটের সুযোগ থাকতো সিমটেক্স নিয়ে। তো আশা করছি সিমটেক্স এর যে আরএসআই, তার যে মুভমেন্ট, সব কিছু মিলিয়ে গত দিনের হাইয়ের উপরে ক্লোজটা একটু নিচে করে ফেলেছে, তবে সেই জায়গাটাতে
অবশ্যই একটা দুর্বলতা তো আছেই, তবে এখানে একটা সুযোগও দিয়েছে যে 24 টাকা, যেটা বারবার বলছিলাম, সেই জায়গার উপরে কিন্তু ক্লোজ করার একটা সম্ভাবনা আরেকটা ধাপ এগিয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, প্রফিট থাকলে অবশ্যই প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। আশা করি সিমটেক্স আপনাদের যে প্রত্যাশা সেটি খুব শীঘ্রই আপনাদের পূরণ করবে। এরপরে আমরা আপনাদের সঙ্গে আপনাদের কিছু স্টক ছিল আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারদের, আমি আসলে আজকে একটু মানে শারীরিকভাবে অসুস্থতার কারণে মাথায় প্রেশার নিতে পারছি না, তারপরেও চেষ্টা করছি, মানে কষ্ট হলেও আপনাদের সাথে কথা বলার। রূপালী লাইভ নিয়ে যেটি বলছেন, এখান থেকে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়েছে, প্রফিট টেক করাটা উচিত ছিল এই জায়গাটাতেই, তো সেই জায়গাটাতে হয়নি। আশা করি যে যে কারেকশনটা দিয়েছে সেক্টরের মুভমেন্ট আসার সঙ্গে সঙ্গে আবারও রূপালী লাইভ মুভমেন্টে ফিরে আসবে। সে যে জায়গা থেকে ঘুরে এসেছে সেই জায়গাটাতেও অবশ্যই ভালো, এবং যে জায়গাতে এখন অবস্থান করতে সেটাও খুব সাপোর্টের জায়গা। এখান থেকে ৮৬ টাকা ৮০ পয়সা এই লেভেল পর্যন্ত তার ডাউন ট্রেন্ড হওয়াটা সর্বোচ্চ শোভা পায়, বা এই পর্যন্ত সে আসবে যদি সে ডাউন ট্রেন্ডটা কনফার্ম করে থাকে, তারপরে আবারও এটি উঠে যাবে। এরপরে আমরা রানার অটো নিয়ে একটু বলতে চাই। রানার অটো, আমাদের রানার অটোটা দেখেন এখানে আর একটু ডাউনে আসবে, যে ভাই যারা জিজ্ঞেস করছিলেন সেখানে বলি রানার অটোটা আসলে ভলিউমটা যেভাবে করছে সেই জায়গাটাতে কন্টিনিউটা করতে হবে, তো সেই জায়গাটা কন্টিনিউ করলে ভালো হবে, তবে একটু সময় নেবে এই মুহূর্তে, যেহেতু কারেকশনে এসে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটাতে আসলে সময় নেবে। কেন বললাম, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এখন তো কারেকশন করেছে তারপরে মুভমেন্টে এসে, কারণ এখন তার বেশ কিছু মানে বাধার সম্মুখীন হতে হবে, তার ব্রেক আউট করতে হবে, ভলিউমটা কন্টিনিউ করতে হবে, এবং সিগন্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে সিগন্যাল রয়েছে এবং এখন যে সিগন্যালটি রয়েছে সেই সিগন্যালটা সেল থেকে বাই আসতে হবে, এবং সেই সিগন্যালের সাথে যদি ভলিউমটা করতে পারে, এখন আগামী দিনেও এখানে আমি যদি বলি যে 34.50 অর্থাৎ 34 টাকা 50 পয়সা এই লেভেলে কিন্তু সে কারেকশনের মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে, এবং সেই জায়গাতে গিয়ে যদি উঠতে পারে তাহলে 36 এর উপরে সে চলে যাবে। তো এটাই আমি বোঝাতে চাচ্ছিলাম, তো এই জায়গাগুলোতে যাইতে অবশ্যই সে করবে, সেল প্রেশারের সম্মুখীন হবে, কারণ তার ডাউন ট্রেন্ডটা কিন্তু আবার অনেক বেশি ছিল, 31 টাকা 50 পয়সা এই লেভেলে চলে গিয়েছিল। তো যেটা বললাম যে সেল প্রেশারের সম্মুখীন হবে, সেই সেল প্রেশারগুলো উঠে গেলে ব্রেকআউট করতে পারলে আশা করি ভালো করবে। এরপরে আমরা রহিম টেক্স, গতকালকে রহিম টেক্স নিয়ে মনে হয় একটু মানে করেই বলছিলাম যে এইখানে এটা হবে, এইখানে এটা হবে, এত টাকা কয়েকদিন ধরে বেড়েছে, এখন একটু কমবে, তো সেই জায়গাটাতে আজকে দেখতে পাচ্ছেন যে রহিম টেক্স কিন্তু ভালোই করেছে। আমি রহিম টেক্স নিয়ে দেখলাম যে একটা সময় রহিম টেক্সের 247 টাকা হাই করে, তো পরবর্তীতে সে কিন্তু ভলিউমটা করতে পারেনি এবং ইন্ডেক্সের ডাউন ট্রেন্ড এর সাথে সে কারেকশনে চলে আসে। তো আশা করছি যে কিছু বাধা রয়েছে 247 টাকা 70 পয়সা, এবং এটার উপরে যদি ক্লোজ করতে পারে তাহলে আবারও ভালো মুভমেন্টে চলে আসবে রহিম টেক্স। তো যাদের রহিম টেক্স আছে তাদের আমি বলবো যে অবশ্যই রহিম টেক্সে আপনারা অপেক্ষা করেন, ইন্ডেক্স পজিটিভ ধারায় ফেরার সঙ্গে সঙ্গে আপনার রহিম টেক্সটা, ইন্ডেক্স তো পজিটিভ ধারাতে রয়েছে, মানে তার সিগন্যাল চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সে প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। তো এই হচ্ছে মূলত আজকের যে আলোচনা, সেটা সংক্ষিপ্ত করলাম, তারপরেও বড় হয়ে গেল আলোচনা, আরো তাড়াতাড়ি শেষ করার ইচ্ছা ছিল, সেটি করতে পারিনি।
আপনারা যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।